আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর সংগঠনের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া শূন্যতা পূরণে নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে দৃঢ় অবস্থান জানান দেওয়ার পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো আরও পাকাপোক্ত করতে যাচ্ছে সংগঠনটি। এই পদের জন্য বর্তমানে দুই শীর্ষ নেতা খলিল আল হাইয়া এবং খালেদ মার্শালকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। গত অক্টোবরে সিনওয়ার নিহত হওয়ার পর হামাসের কার্যক্রম পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছিল। সৌদি সংবাদ মাধ্যম আশারক এর প্রতিবেদন অনুযায়ী হামাস নীতিগতভাবে এই কাউন্সিল বিলুপ্ত করে একজন একক রাজনৈতিক ব্যুরো প্রধান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 50 সদস্যের শুরা কাউন্সিল, যেখানে গাজা, পশ্চিম তীর, কারাবন্দী প্রতিনিধি এবং প্রবাসী নেতাদের প্রতিনিধিত্ব রয়েছে, তাদের নিয়ে আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে এই ভোটাভুটির আয়োজন হতে যাচ্ছে। হামাসের অভ্যন্তরীণ আলোচনায় যে দুই প্রার্থীর নাম উঠে আসছে, তাদের কর্মপন্থা ও রাজনৈতিক দর্শনে পার্থক্য রয়েছে। হামাসের গাজা ভিত্তিক রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়া সামরিক প্রতিরোধের ধারা বজায় রাখার পক্ষে। তার অবস্থান হলো গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সামরিক লড়াই চালিয়ে যাওয়া। হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান খালেদ মার্শাল কিছুটা নমনীয় রাজনৈতিক পন্থায় বিশ্বাসী হিসেবে পরিচিত। তিনি কূটনৈতিক সমঝোতা, ইরানের প্রভাব বলয় থেকে দূরত্ব বজায় রাখা এবং মধ্যপন্থী আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষপাতী। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের ফল কেবল হামাসের অভ্যন্তরীণ নেতৃত্বই ঠিক করবে না, বরং যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কে হচ্ছেন হামাসের পরবর্তী কাণ্ডারি, তার উপরই নির্ভর করছে গাজা সংকটের রাজনৈতিক সমাধানের গতিপথ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো অভিযানের বিষয়ে 42 পৃষ্ঠার নথি প্রকাশ করেছে হামাস। নথিতে বেসামরিক নাগরিক হত্যা বা নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে সংগঠনটি। হামাস তাদের নথিতে অভিযোগ করেছে পশ্চিমা গণমাধ্যম এবং জায়নবাদী লবি 7 অক্টোবরের ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। নথিতে বলা হয়, ইসরায়েলি পক্ষ শিশু হত্যা এবং নারীদের উপর যৌন নির্যাতনের মতো একগুচ্ছ মিথ্যা ছড়িয়েছে। ইহুদিবাদীরা মূলত গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার যে পূর্ব পরিকল্পিত গণহত্যা প্রকল্প হাতে নিয়েছিল, তার পথ প্রশস্ত করতেই এসব বানোয়ার তথ্য প্রচার করেছে। হামাস বলেছে, বেসামরিক মানুষ হত্যা করা তাদের ধর্মীয় ও নৈতিক আদর্শের পরিপন্থী। তারা কোনো হাসপাতাল, স্কুল বা উপাসনালয়কে লক্ষ্যবস্তু করেনি এবং কোনো সাংবাদিক বা অ্যাম্বুলেন্স কর্মীকে হত্যাও করেনি। নথিতে উল্লেখ করা হয়, কিছু ইসরায়েলি সংবাদ মাধ্যমেই খবর এসেছে 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকরা যখন একে অপরের সঙ্গে মিশেছিল, তখন ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে নির্বিচারে বোমা হামলা চালায়। হামাস একে ইসরায়েলের কুখ্যাত হানিবাল ডাইরেক্টিভ এর প্রয়োগ হিসেবে অভিহিত করেছে, যেখানে বন্দী হওয়া ঠেকাতে প্রয়োজনে নিজের নাগরিকদেরও হত্যা করা হয়। হামাস তাদের আল আকসা ফ্লাড অভিযানের প্রধান কারণ তুলে ধরে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে গত 77 বছরের ইসরায়েলি দখলদারিত্ব, গাজা উপত্যকায় 17 বছরের দীর্ঘ অবরোধ, ওসলো চুক্তি বারবার লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর হামলা বৃদ্ধির কারণে এই অভিযান অনিবার্য হয়ে উঠেছিল। হামাস বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বারবার সতর্ক করেছিলেন, এই আগ্রাসন ও অবরোধ চলতে থাকলে এমন বিস্ফোরণ অনিবার্য। হামাসের মতে, এই অভিযানের মাধ্যমে ফিলিস্তিন ইস্যু বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে ফিরে এসেছে এবং ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। তবে এই অংশগ্রহণের জন্য একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি স্পষ্ট জানিয়েছেন, শান্তিরক্ষী বাহিনীর ম্যান্ডেটে হামাসকে নিরস্ত্র করার কোনো শর্ত থাকা চলবে না। পাকিস্তানের পররাষ্ট্রনীতির বার্ষিক সাফল্য নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসহাক দার বলেন,
পাকিস্তান সানন্দে এই মিশনের অংশ হবে যদি এটি কঠোরভাবে শান্তি রক্ষা নিশ্চিত করে, শান্তি প্রয়োগ নয়। হামাসকে নিরস্ত্র করা আমাদের কাজ নয়, এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ভবিষ্যৎ ফিলিস্তিনি সরকারের দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, নিউ ইয়র্ক, ইস্তানবুল বা ইসলামাবাদ যে কোনো আন্তর্জাতিক মঞ্চেই পাকিস্তান বরাবরই শান্তি প্রয়োগ শব্দটির বদলে শান্তি রক্ষা ব্যবহারের উপর জোর দিয়ে এসেছে। ইসহাকদার ফিলিস্তিনি সার্বভৌমত্বের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক লক্ষ্যগুলোর কথা উল্লেখ করে বলেন, খনি ও প্রতিরক্ষা শিল্পে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং চীনের বিনিয়োগ ও আর্থিক সহায়তায় পাকিস্তান একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার পথে রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, তার দেশে মার্কিন ইসরায়েলি যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে গত জুনের তুলনায় আরও বেশি কঠোর জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইট খামেনি.ir-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গত জুনের হামলার সময়কার তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী। আমাদের প্রিয় সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে তাদের কাজ করে যাচ্ছে। বিভিন্ন সমস্যার পরও জনবল এবং সামরিক সরঞ্জামের দিক থেকে আমাদের বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত। তাই তারা যদি আবারও আঘাত হানার দুঃসাহস দেখায়, তবে স্বাভাবিকভাবেই তাদের আরও চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। আগ্রাসন মোকাবেলায় জনগণের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তবে শত্রুরা আমাদের দেশে আবার হামলা করার সাহস পাবে না। তারা আমাদের ঐক্য দেখে পিছিয়ে যেতে বাধ্য হবে। অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে পেজেশকিয়ান জানান, প্রতিবেশীদের সঙ্গে ইরানের বর্তমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। বিশেষ করে আন্তর্জাতিক রেলওয়ে করিডোরগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এই করিডোরগুলো ইরানের কানেক্টিভিটি এবং অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তিতে বিশ্বসেরা হওয়ার পরও ড্রোনের ক্রমবর্ধমান হুমকির মুখে অরক্ষিত হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের আকাশসীমা। সামরিক ও বেসামরিক ড্রোনের দ্রুত বিস্তার মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ড্রোন শনাক্তকরণ, পর্যবেক্ষণ এবং তা মোকাবিলা করার জন্য এখনও কোনো কার্যকর ও সমন্বিত ব্যবস্থার অভাব রয়েছে। ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণ অনুযায়ী ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা ও দ্রুত মোতায়েন ক্ষমতা এই প্রযুক্তিকে স্থানীয় হুমকি থেকে বৈশ্বিক হুমকিতে রূপান্তরিত করেছে। যথাযথ প্রতিরক্ষা কৌশল ও অবকাঠামো গড়ে তুলতে না পারলে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের শৃঙ্খলা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, ড্রোনের মাধ্যমে কিভাবে অত্যন্ত কম খরচে প্রতিপক্ষের উপর কৌশলগত ও বড় ধরনের আঘাত হানা সম্ভব তা এখন স্পষ্ট। একসময় ড্রোনের ব্যবহার কেবল গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ থাকলেও এখন তা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ও বিনোদনমূলক কাজে ড্রোনের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। এর পাশাপাশি প্রযুক্তিতে সজ্জিত বেসরকারি শক্তির উত্থান দেশটির আকাশসীমা নজরদারির কাজকে আরও জটিল করে তুলেছে। নিবন্ধকারদের মতে এই হুমকি কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং এটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, জনসমাবেশ, শহর ও বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। এই সংকট নিরসনে ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছা এবং নিরাপত্তা নীতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে প্রতিবেদনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং পুনরায় সংলাপ শুরুর লক্ষ্যে বাগদাদে একটি দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করার চেষ্টা করছে ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এই তথ্য জানিয়েছেন। ইরাকি সংবাদ মাধ্যম বাগদাদ আল ইয়ুম এর বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী আল সুদানি উল্লেখ করেছেন, ইরাক এরই মধ্যে বেশ কয়েকবার আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে। তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের নিজস্ব কিছু পর্যবেক্ষণ ও শর্ত থাকলেও সংলাপ আবার শুরু করার বিষয়ে কোনো পক্ষই সরাসরি আপত্তি জানায়নি। আল সুদানি বলেন, ইরানের সঙ্গে ইরাকের দাপ্তরিক, রাজনৈতিক ও জনস্তরের সম্পর্ক বর্তমানে অত্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে। বাগদাদ এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ঝুলে থাকা আলোচনাগুলো পুনরায় শুরু করতে চায়। তিনি আরও স্পষ্ট করেন, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ায় ইরানের সমর্থনকে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখা উচিত নয়। সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর ওয়াশিংটন এই অবস্থান জানালো। ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে
ইসরায়েলের পথে না হেঁটে বিষয়টি এখনও পর্যবেক্ষণে রেখেছে হোয়াইট হাউস। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেবেন কিনা। ট্রাম্প প্রথম উত্তর দিতে গিয়ে কিছুটা ইতস্তত করলেও পরে সরাসরি বলেন শুধু লিখে দিন না। এ সময় এই অঞ্চল সম্পর্কে জনসচেতনতা নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন আসলে সোমালিল্যান্ড কি, সে সম্পর্কে কি কেউ কিছু জানে? সোমালিল্যান্ডে মার্কিন সামরিক বন্দর স্থাপনের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সেটিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন। তিনি উত্তর দেন এ নিয়ে এখনও গবেষণা চলছে এবং মার্কিন নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে গভীর পর্যালোচনা ও বিবেচনার প্রয়োজন রয়েছে। 1991 সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেও আন্তর্জাতিকভাবে সোমালিল্যান্ড এতদিন স্বীকৃত ছিল না। নিজস্ব সরকার, নিরাপত্তা বাহিনী এবং মুদ্রা থাকার পরও অঞ্চলটি কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন ছিল। তবে গত 26 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে সোমালিয়া সরকার, আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলো এবং তুরস্ক ও মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলো। তারা সবাই সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।